চলো তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো তো তোমাদের আজকে যে ক্লাসটি থাকে তোমরা জানো সবাই যে প্রথমে চাইল্ড প্যাডাগজি থাকে, তারপর হচ্ছে তোমাদের সায়েন্স থাকে। তো দুটো মডেল কোশ্চেন পেপার তোমাদের গ্রুপে আগে দেওয়া ছিল, সেগুলো আমরা আজকে সলভ করব সম্ভবত আগের সপ্তাহে। তো উত্তরগুলো তোমরা আগে করবে, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো যে পেঁয়াজের মতে কোন স্তরে শিশুরা বিমূর্ত যুক্তি বা অ্যাবস্ট্রাক্ট রিজনিং প্রয়োগ করতে শেখে, ঠিক আছে? তো তোমরা জানো যে পিয়াগেটের অনেকগুলো স্তর ছিল, তার যে থিওরি অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট রিজনিংয়ের ক্ষেত্রে। তো তার মধ্যে দেখো এখানে সংবেদন চালন স্তর, প্রাক সক্রিয়তা স্তর এবং মূর্ত সক্রিয়তা আর যৌক্তিক সক্রিয়তা স্তর। আহ, বলো তোমরা অ্যান্সার কোনটা হবে? যেহেতু এখানে অ্যাবস্ট্রাক্ট রিজনিং বলেছে না, অ্যাবস্ট্রাক্ট, তাহলে উত্তরটা হওয়া উচিত আহ, না, অপশন ডি হওয়া উচিত, তাই না? যৌক্তিক সক্রিয়তা স্তর, যেটাকে আমরা ইংলিশে বলি ফর্মাল অপারেশনাল স্টেজ, তাই না? ফর্মাল অপারেশনাল স্টেজ, অপারেশনাল স্টেজ, তাই না? এটা হচ্ছে অপশন ডি হবে। চলো কোশ্চেন নাম্বার 2 বলেছে, দেখো ভাইগটস্কির মতে শিশুর বিকাশের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? বংশগতি, সামাজিক মিথস্ক্রিয়া, শারীরিক বৃদ্ধি, উদ্দীপক প্রতিক্রিয়া। ঠিক আছে, তো এখানে যেহেতু ভাইগটস্কির হচ্ছে কি তোমরা জানো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো বলো তোমরা সবাই একদম, তাহলে যারা যারা অপশন বি বলছো একদম সঠিক উত্তর সামাজিক মিথস্ক্রিয়া, তাই না? সামাজিক মিথস্ক্রিয়া। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3। দেখো বলেছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? তো বলেছে দেখো শুধুমাত্র মেধাবী শিশুদের শিক্ষা, বিশেষ সক্ষম শিশুদের জন্য আলাদা স্কুল, সব ধরনের শিশুকে সাধারণ শ্রেণীকক্ষে একত্রে শিক্ষা, শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের সুবিধা প্রদান। তাহলে এটা আমরা অপশানগুলো দেখেই বুঝতে পারছি অপশান সি হবে। সব ধরনের শিশুকে সাধারণ শ্রেণীকক্ষে একত্রে শিক্ষা দেওয়াকে আমরা বলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি সামাজিক নিয়ম মেনে চলে, তাই না? তো এখানে দেখো বলছে যে প্রাক প্রথাগত, প্রথাগত, উত্তর প্রথাগত নাকি কোনোটি নয়। তো যেহেতু হচ্ছে কি দেখো নৈতিক বিকাশের স্তর কথা বলা আছে সামাজিক নিয়ম, তো এটা আমরা দেখতে পাই কোথায়, যেটা প্রথাগত স্তর, তাই না? প্রথাগতকে আমরা কনভেনশনাল লেভেল বলি। কি বলি আমরা? কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল। ঠিক আছে, তো এই কনভেনশনাল বা প্রথাগত স্তরে আমরা সামাজিক নিয়ম মেনে চলতে দেখতে পাই। চলো কোশ্চেন নাম্বার 5। বুদ্ধির বহুত উপাদান তথ্য বা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এর প্রবক্তাকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় দেয়, তাই না? তাহলে মাল্টিপল ইন্টেলিজেন্স এই থিওরিটা হচ্ছে দেখো গার্ডনার, তাই না? হাওয়ার্ড গার্ডনার। অপশান হচ্ছে কি দেখো সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 6। শিশুর সামাজিকরণের বা সোশ্যালাইজেশনের প্রাথমিক সংস্থা কোনটি? দেখো এটাও পরীক্ষায় দেয়, বিদ্যালয় নাকি সংবাদ মাধ্যম নাকি ধর্মীয় প্রতিষ্ঠান নাকি পরিবার। প্রাথমিক সংস্থা বলেছে, তাহলে প্রাথমিক সংস্থা অবভিয়াসলি কি হবে? ফ্যামিলি বা পরিবার। ঠিক আছে, ফ্যামিলি বা পরিবার হচ্ছে কি আমাদের সামাজিকরণের প্রাথমিক সংস্থা হিসাবে শিশুদের ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, প্রগতিশীল শিক্ষার জনক বলা হয় কাকে? দেখো এখানে বলেছে রুশো, জন ডিউ, ফ্রয়েবেল নাকি মন্টেসরি। তাহলে যেহেতু প্রোগ্রেসিভ এডুকেশন বলেছে, তাহলে জন ডিউ হচ্ছে কি তোমার সঠিক উত্তর হবে, তাই না? অপশন বি। আচ্ছা, ডিসলেক্সিয়া কোন ধরনের অক্ষমতার সাথে যুক্ত? বলেছে দেখো গণিত সংক্রান্ত, পঠন সংক্রান্ত, আচরণগত নাকি মানসিক বিকাশ। তো ডিসলেক্সিয়া হচ্ছে কি পঠন সংক্রান্ত, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পঠন সংক্রান্ত হচ্ছে কি তোমার, কি আমরা বলি কি ডিসলেক্সিয়া। চলো কোশ্চেন নাম্বার 9। জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি কে দিয়েছেন? জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট দিয়েছেন কে কে না ভাইগটস্কি। অপশন সি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 10 বলেছে দেখো যে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট করার মূল উদ্দেশ্য হওয়া উচিত কি? তো এখানে শিশুদের শিক্ষার্থীদের ভুল ধরা, শিক্ষার্থীদের একে অপরের সাথে তুলনা করা, শিক্ষণের খামতি বোঝা ও প্রয়োজনীয় ব্যবস্থা না, পাস ফেল নির্ধারণ করা। এটাও পরীক্ষায় জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা অপশান সি হবে। আমরা যদি কোনো শিক্ষার্থীর মধ্যে কোনো মানে ঘাটতি থাকে বা কোনো সমস্যা থাকে, সেগুলো আমরা বুঝি এবং তার প্রয়োজনীয় ব্যবস্থাগুলোকে করার চেষ্টা করি। চলো কোশ্চেন নাম্বার 11। লিঙ্গ একটি এক ধরনের ধারণা ড্যাশ।
তো এখানে বলেছে যে জৈবিক সত্তা, মনস্তাত্ত্বিক সত্তা, সামাজিক কাঠামো নাকি বংশগতি বৈশিষ্ট্য। তো লিঙ্গ হচ্ছে কি তোমরা জানো যে একটা সামাজিক কাঠামো, তাই না? একদম। তাহলে হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, শিখনের ক্ষেত্রে পদ্ধতিগত স্মৃতি বা প্রসিডিউরাল মেমোরি সাহায্য করে কোনটি? কোনো ঘটনার সাথে সাল মেলা মনে রাখতে, কোনো কাজ বা দক্ষতা সম্পাদন করতে, শব্দের অর্থ বুঝতে, কোনো তথ্য মুখস্থ করতে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বলেছে যে পদ্ধতিগত স্মৃতি শিখনের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, এখানে কোনো কাজ বা দক্ষতা সম্পাদন করতেই আমরা দেখব, যেমন ধরো সাইকেল চালানো বা সাঁতার কাটতে শেখা, এই জিনিসগুলো আর কি। শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধির জন্য শিক্ষক কি করবেন? মুখস্থ বিদ্যার উৎসাহিত করা, নাকি বলেছে দেখো যে অভিসারী চিন্তায় জোর দেওয়া, অপসারী চিন্তায় জোর দেওয়া, নাকি কঠোর শৃঙ্খলা বজায় রাখা। ঠিক আছে, তো এটা কোনটা হওয়া উচিত দেখো। তাহলে এখানে আমরা যেহেতু বলেছে যে ক্রিয়েটিভিটি রিলেটেড, তাহলে অবভিয়াসলি আমরা অপসারী বা ডাইভার্জেন্ট থিঙ্কিং করাতে যদি উৎসাহিত করি, তাহলে শিশুদের মধ্যে ক্রিয়েটিভিটি জন্মাবে আর কি, সৃজনশীলতা জন্মাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট 2009 অনুসারে শিশুদের বাধ্যতামূলক শিক্ষার বয়স কত? ঠিক আছে, তো শিশুদের বাধ্যতামূলক শিক্ষার বয়স হচ্ছে কি 6 থেকে 14, তাই না? এটা আমরা কি বলে থাকি, বাধ্যতামূলক শিক্ষার বয়স। আচ্ছা, স্ক্যাফোল্ডিং বলতে আমরা কি মনে করি? স্ক্যাফোল্ডিং শিশুর ভুল শোধন করা, সাময়িক সাহায্য বা সমর্থন প্রদান করা, কঠোর শাস্তি দেওয়া, কোনোটি নয়, তাই না? তো এখানে হচ্ছে কি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সামাজিক সাহায্য বা সমর্থন প্রদান করা। চলো নেক্সট। আচ্ছা, ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস লক্ষ্য করা যায় কোনটিতে? ঠিক আছে, তো ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আমরা এখানে বুদ্ধিতে, মেজাজে, শিখনের শৈলীতে, নাকি সবকটি উত্তর হওয়া উচিত, যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য বলেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 17, গঠনমূলক মূল্যায়ন কখন করা হয়? তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলেছে, তাহলে শিক্ষাবর্ষের শেষে, শিক্ষণের শুরুতে, শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন, পরীক্ষার শুরুর আগে। তো এখানে হচ্ছে কি আমরা অপশন সি করব, শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন। চলো কোশ্চেন নাম্বার 18, আচ্ছা নিচের কোনটি শিক্ষণের একটি আবেগীয় উপাদান? তো শিক্ষণের একটি আবেগীয় উপাদান হচ্ছে কি মনোযোগ এবং আগ্রহ। ঠিক আছে, অপশন সি, মনোযোগ এবং আগ্রহ, এটাই করা উচিত সঠিক উত্তর। আচ্ছা, ব্লুমসের ট্যাক্সোনমি অনুযায়ী চিন্তনের সর্বোচ্চ স্তর কোনটি? তো ব্লুমের ট্যাক্সোনমিতে যদি আমরা দেখি, তোমরা জানো যে শুরু থেকে যদি দেখি নলেজ, তারপর হচ্ছে কি তোমার কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস আর ইভালুয়েশন। তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো কি কি দিয়েছে, জ্ঞান দিয়েছে যেটা সবচেয়ে নিচে থাকে, তারপর প্রয়োগ দিয়েছে, সংশ্লেষ দিয়েছে, বিশ্লেষণ দিয়েছে, তাই না? তো এখানে হচ্ছে সংশ্লেষ বা এই যে মূল্যায়ন, যেহেতু আমি বললাম ইভলিউশন সবচেয়ে আগে থাকে, তাই না? তাহলে কি কি বললাম এখানে, নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস আর ইভালুয়েশন। হ্যাঁ বলো। স্যার বলছিলাম এখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে স্টেপ বাই স্টেপ এটা করে দিন না। আচ্ছা, তাহলে প্রথমে নিচে থাকবে নলেজ, তারপরে থাকবে উপরে কে, কম্প্রিহেনশন, তারপরে থাকবে কে, অ্যাপ্লিকেশন, তারপরে কে থাকবে, অ্যানালাইসিস, তারপরে কে থাকবে, ইভালুয়েশন। হয়েছে? তাহলে নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, তারপর হচ্ছে কি ইভালুয়েশন। চলো নেক্সট। এবার বলেছি দেখো, শিশুরা সক্রিয়ভাবে বিশ্ব সম্পর্কে তাদের জ্ঞান নির্মাণ করে, উক্তিটি কার? তাহলে শিশুরা মানে সক্রিয়ভাবে এটা করে, এটা দিয়েছিলেন পিয়াজে, তাই না? যা পিয়াজে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে অ্যাডোলেন্স বা কৈশোর কালকে ঝড়ঝঞ্ঝার কাল কে বলেছেন? তো এটা তোমরা সবাই জানো, স্ট্যানলি হল। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ইনি বলেছেন যে অ্যাডোলেন্স বা কৈশোরকাল হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল। আচ্ছা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া একটি কি নেতিবাচক প্রক্রিয়া, নাকি বলেছে দেখো যে শিক্ষণের অবিচ্ছেদ্য অঙ্গ, বুদ্ধির অভাব, নাকি সময়ের অপচয়? তাহলে এটা তো বুঝতে পেরেছো, তো এটা হচ্ছে শিক্ষণের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে কাজ করে, তাই না? বারবার ফেলিওর থেকে যখন শিক্ষা নেওয়া হয়, সেটা কিন্তু একটা শিক্ষণের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে আমরা ধরে থাকি।
আচ্ছা, চাইল্ড সেন্ট্রিক পেডাগজি মানে কি? ঠিক আছে, তো শিশু কেন্দ্রিক পেডাগজি যেটা বলে যে শিশুকে কঠোর শাসনের মধ্যে রাখা, শিশুর অভিজ্ঞতা এবং কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া, শিক্ষকের একগুচ্ছ আধিপত্য, পাঠ্য বই মুখস্থ করা। তো অপশানগুলো দেখেই বুঝতে পেরে গেছো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শিশুর অভিজ্ঞতা এবং কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া। আচ্ছা, মানসিক বিকাশের স্তরগুলি হলো কি? তো মানসিক বিকাশের স্তরগুলো কি কি? দৈহিক, মানসিক, প্রক্ষোভিক এবং সামাজিক, এই যে স্তর নিয়ে এটা হচ্ছে মানসিক বিকাশের স্তর নামে পরিচিত। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 25, এনসিএফ 2005 অনুযায়ী শিক্ষকের ভূমিকা হওয়া উচিত কি? তা দেখো এটা বলেছে, দেখো যে কর্তৃত্ববাদী, একনায়তান্ত্রিক, নাকি সুবিধাদাতা বা সহায়ক, অনুমতিমূলক। তাহলে উত্তর হওয়া উচিত অপশান সি, ফেসিলেটার। চলো কোশ্চেন নাম্বার 26, বিকাশ হলো বিকাশ হলো একটি ড্যাশ। তো বিকাশ হচ্ছে কি, আমরা তাকেই বলবো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, তাই না? তাহলে হচ্ছে কি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, এবার বলেছে আইকিউ পরিমাপের সূত্রটি কি? তো আইকিউ তোমরা জানো যে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, তাই না? তাহলে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানসিক বয়স বাই হচ্ছে প্রকৃত বয়স ইন্টু 100। আচ্ছা, কোহলবার্গের নৈতিক বিকাশের শেষ স্তর কোনটি? কোহলবার্গের যদি আমরা দেখি তাহলে এখানে সর্বজনীন নীতিটাই হবে সঠিক উত্তর, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 29, দেখো বলেছে অটিজম আক্রান্ত শিশুদের প্রধান সমস্যা কি? যারা অটিজমে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে যেটা সমস্যাটা আমরা দেখতে পাই, সামাজিক যোগাযোগ বা মিথস্ক্রিয়ার সমস্যা হয়ে দাঁড়ায়, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলেছে, দেখো একটি সৃজনশীল শিশুর বৈশিষ্ট্য কী হওয়া উচিত? তো যারা সৃজনশীল তাদের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনার মৌলিকত্ব, তাই না, বা যেটাকে আমরা অরিজিনালিটি অফ থিঙ্কিং এর ক্ষেত্রে দেখতে পাই, চিন্তা ভাবনার মৌলিকত্ব আমরা একটা সৃজনশীল শিশু বা ক্রিয়েটিভিটি চাইল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো কার কটা ঠিক হলো বলো, 30টা কোশ্চেন করলে কার কটা ঠিক হলো বলো, বলো কার কটা ঠিক হলো। আচ্ছা ঠিক আছে, চলো এবারে আমরা তাহলে সায়েন্সের পার্টটা দেখে নিই।